হ্যালো, আমরা বৃত্তীয় গতির আজকে সেকেন্ড ক্লাস করছি। সেকেন্ড ক্লাসে আমরা শিখব কিছু ইকুয়েশন, সমীকরণ, আর সেই সমীকরণগুলো থেকে কিছু সমস্যা, অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বলের প্রতিক্রিয়া বল, অপকেন্দ্র প্রতিক্রিয়া, অপকেন্দ্র বল, এইগুলো নিয়ে আজকের আমাদের আলোচ্য বিষয়। তো চলো শুরু করি। আমরা রৈখিক গতির ক্ষেত্রে সমবেগ এবং সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে গতীয় সমীকরণগুলো দেখেছিলাম। কি দেখেছিলাম? এস ইজিক্যাল টু ভিটি। এস যেখানে ছিল অতিক্রান্ত দূরত্ব, ভি সমবেগ নিয়ে চললে সমীকরণটা ছিল এস ইজিক্যাল টু ভিটি। আমরা এই সমীকরণই সমসমীকরণ অর্থাৎ একই সমীকরণ আমরা বৃত্তীয় গতির ক্ষেত্রে লিখতে পারি। সেটা কীরকম করে লিখবো? ধরো সমবেগের ক্ষেত্রে এস ইজিক্যাল টু ভিটি, এক্ষেত্রে এস কি? সরণ। কি সরণ? রৈখিক সরণ। যদি আমি বলি একটি কণা বৃত্তীয় বেগে চলছে, তাহলে সেক্ষেত্রে কি লিখব? থিটা, এস থিটা, এসের জায়গায় ভি এর জায়গায় ওমেগা, কৌণিক বেগ ওমেগা ইন্টু টি, অর্থাৎ কৌণিক বেগ নিয়ে চলমান বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত কৌণিক সরণ, এক্ষেত্রে কৌণিক সরণ সমান থিটা ইজিক্যাল টু ওমেগা টি। পরেরটা, যদি একটি বস্তু ত্বরণ নিয়ে চলে তাহলে সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের রাশিমালা আমরা পেয়েছিলাম এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার। অর্থাৎ এখানে এটা যদি মন্দন নিয়ে চলতো মাইনাস বসিয়েছিলাম, যদি প্লাস হয় তাহলে বুঝতে হবে যে সেটা ত্বরণ নিয়ে চলছে। তাহলে এক্ষেত্রে এই সমীকরণটাকে বৃত্তীয় গতির ক্ষেত্রে লিখলে কি লিখব? এস এর জায়গায় আমরা লিখব থিটা ইকুয়ালস টু প্রাথমিক কৌণিক বেগকে আমরা বলছি ওমেগা 1 টি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার, এফ এর জায়গায় আমরা করছি আলফা টি এর স্কোয়ার। আশা করি ক্লিয়ার করানো গেল। অর্থাৎ কিভাবে আমরা এই সমীকরণটাকে বৃত্তীয় গতিতে অল্টার করছি। পরেরটা নিজেরা ট্রাই করো। ভি স্কোয়ার ইজিক্যাল টু ভি স্কোয়ার প্লাস 2fs। ভি স্কোয়ার মানে প্রাথমিক কৌণিক বেগ, অন্তিম কৌণিক বেগ যদি আমরা ওমেগা 2 ধরি তাহলে ওমেগা 2 স্কোয়ার ইজিক্যাল টু অন্তিম ওমেগা 2 ধরলে প্রাথমিকটাকে আমরা ওমেগা 1 ধরছি, তাহলে ওমেগা 1 স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। ওকে, পরেরটা ভি ওমেগা 2 ইজিক্যাল টু ওমেগা 1 প্লাস আলফা টি। ওকে, পরেরটা অতিক্রান্ত দূরত্ব অ্যাট টি ইজিক্যাল টু ওমেগা 1 প্লাস হাফ অফ আলফা 2t মাইনাস 1। বলো সমীকরণগুলো ক্লিয়ার হয়েছে? আমরা এই সমীকরণগুলো প্রত্যেকটা প্রুফ শিখিয়েছিলাম, এক্ষেত্রে আমাদের প্রুফ দরকার নেই, কিন্তু এই সমীকরণগুলোকেই যদি বৃত্তীয় গতিতে ইউজ করি, ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে যেখানে যেখানে এস অর্থাৎ রৈখিক সরণ সেখানে সেখানে কৌণিক সরণ বসাবো, যেখানে যেখানে বেগ সেখানে প্রাথমিক বেগকে যদি আমরা কৌণিক বেগকে যদি আমরা ওমেগা 1 ধরি এবং অন্তিম কৌণিক বেগকে যদি আমরা ওমেগা 2 ধরি, তাহলে সেক্ষেত্রে এই যেখানে যেখানে ইউ দেখব, রৈখিক বেগের ক্ষেত্রে আমরা প্রাথমিক বেগকে ইউ বলেছিলাম, সেখানে সেখানে ওমেগা 1, যেখানে ভি দেখব সেখানে সেখানে ওমেগা 2তে, ত্বরণকে আমরা ধরেছিলাম এফ, কৌণিক ত্বরণকে আলফা, তাহলে সেখানে আমরা আলফা দিয়ে অল্টারনেট করব। ঠিক আছে, চলো পরের পার্টে আসি। দেখো আমরা একটা প্রবলেম দেখে নিচ্ছি। এটা আমরা প্রবলেমটা নিয়েছি সাঁতরা প্রকাশনীর উচ্চ পদার্থবিদ্যার জানাবেরা লেখা একটি যে টেক্সট বুক আছে, টেক্সট বুক থেকে প্রবলেম নিয়েছি। সহজ গাণিতিকের একটি প্রশ্নটা এরকম: একটি মোটর গাড়ির ইঞ্জিন 30 আরপিএম স্থির বেগে আবর্তন করছে। হঠাৎ ত্বরণ পেয়ে 3 সেকেন্ডে 300 আরপিএম বেগ লাভ করলো। ইঞ্জিনটির কৌণিক ত্বরণ 2 সেকেন্ড পরে ওর কৌণিক বেগ, আর তৃতীয় 4 সেকেন্ডে ইঞ্জিনটি মোট কত কোণ আবর্তন করবে? প্রবলেমটা দেখে নেব, আমরা দেখে নিই পড়ে। ঠিক আছে, প্রবলেমটা দেখা গেছে স্ক্রিনে। এবারে দেখো কি বলেছিল প্রবলেমটাতে। প্রাথমিক বেগ ওমেগা 1 ইজিক্যাল টু 30 আরপিএম, ওমেগা 2 ইজিক্যাল টু 300 আরপিএম। ওকে, সময় 3 সেকেন্ড পরে কৌণিক ত্বরণ ফাইন্ড আউট করতে হচ্ছে। প্রথম প্রশ্নটা ছিল এটা। ওকে, আচ্ছা আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম ওমেগা একক আরপিএম কতটা কি ছিল? রিভলিউশন পার মিনিট। এটাকে রেডিয়ান পার সেকেন্ডে আমরা কনভার্ট করব। তাহলে 30 গুণিতক
রিভলিউশন পার মিনিট, মানে একটা রিভলিউশন হচ্ছে 1 মিনিটে, একটা রিভলিউশনে কৌণিক সরণ টোয়াইস পাই, কত 60 সেকেন্ডে। তাহলে এটা বেরোলো রেডিয়ান পার সেকেন্ড। এটা কাটাকাটি করলে আসছে 3 × 2 = 6, দ্যাট ইজ ইজিক্যাল টু পাই, এটা ইউনিট বেরোলো রেডিয়ান পার সেকেন্ড। কাটাকাটি দেখো 3222, ওকে। এটা তাহলে করব 300 ইন্টু রেডিয়ান পার সেকেন্ডে করলে 2π/60 দিয়ে গুণ করলাম, এটা হয়ে গেল রেডিয়ান পার সেকেন্ড। এটা দাঁড়াচ্ছে 6 × 5 = 30, 10 10π রেডিয়ান পার সেকেন্ড। এবারে বলেছে যে এইখান থেকে এইখানে অর্থাৎ ω1 থেকে ω2 হলো 3 সেকেন্ডে। কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ কীভাবে নির্ণয় করব আমরা জানি। কিভাবে করব না, আমাদের দেওয়া আছে ω1 ω2 t আলফা নির্ণয় করতে হবে। কি সমীকরণ শিখেছি? অন্তিম কৌণিক বেগ সমান প্রাথমিক কৌণিক বেগ প্লাস আলফা টি। যেহেতু তো বাড়ছে 30 থেকে 300 rpm হয়েছে, তাহলে বেড়েছে, তাই ইকুয়েশনটাতে এখানটাতে আমরা প্লাস করলাম। তাহলে আলফা সমান ω2 মাইনাস ω1/t, ওকে। তাহলে ω2 কত 10π, ω1 কত শুধু পাই, বাই কত 3 সেকেন্ডে, দ্যাট ইজ ইজিক্যাল টু 9π/3, দ্যাট ইজ 3π ইউনিট। একক বলো এবার আলফার ইউনিট কি হবে? আলফা মানে কৌণিক ত্বরণ, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, ওকে। চলো এরপরে বলেছে আরেকটি প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন কি বলেছিল? এটা ফার্স্ট প্রশ্ন ছিল, সেকেন্ড প্রশ্ন ছিল 2 সেকেন্ড পরে কৌণিক বেগ। আচ্ছা, তাহলে আমার কৌণিক ত্বরণ কত উৎপন্ন হচ্ছে ওই বস্তুটাতে এত, তাহলে 2 সেকেন্ড পরে কত বেগ হতো? এক্ষেত্রে যদি t = 2 হয়, ω1 বলে দিয়েছে পাই, রেডিয়ান পার সেকেন্ড পার্টটা করছি, দেখো সেকেন্ড প্রাথমিক কত ছিল পাই রেডিয়ান, t = 2 সেকেন্ড পরে, যেখানে আলফা কৌণিক ত্বরণ সৃষ্টি হয়েছে 3π রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, সেক্ষেত্রে ω2 ফাইন্ড আউট করতে বলেছে, সেকেন্ড পার্টটা করছি আমরা, হ্যাঁ, ওকে। তাহলে কি লিখবো? এক্ষেত্রে আবার সমীকরণ লিখছি আমরা, কি ω2 = ω1 প্লাস আলফা টি। দেখো হয়েছে। অন্তিম বেগ কৌণিক বেগ নির্ণয় করতে বলেছে 2 সেকেন্ড পরে, আলফাটা বলেছে 3π রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, ওকে। তাহলে ইজিক্যাল টু পাই প্লাস 3π ইন্টু 2, তার মানে দাঁড়াচ্ছে পাই প্লাস 6π ইজিক্যাল টু 7π। ক্লিয়ার হলো সেকেন্ড পার্টটা, সেকেন্ড পার্টের প্রবলেমটা, ওকে। এবারে আসছি থার্ড পার্টে। থার্ড পার্টে কি বলেছে? থার্ড পার্টের প্রবলেম বলেছে 4 সেকেন্ড পরে কৌণিক সরণ কত, কৌণিক সরণ নির্ণয় করতে বলেছে। তাহলে আমাকে এই থার্ড পার্টের জন্য কি কি দেওয়া আছে? ওমেগা দেওয়া আছে, পাই রেডিয়ান পার সেকেন্ড, ওকে। আচ্ছা, তারপরে বলে দেওয়া আছে আলফা ইজিক্যাল টু 3π রেডিয়ান পার সেকেন্ড, ওকে। আচ্ছা, তারপরে বলেছে যে টি ইজিক্যাল টু 4 সেকেন্ড, ফাইন্ড আউট করতে বলেছে 4 সেকেন্ড পরে কৌণিক সরণ। দেখো কত করে আবর্তন হবে, এটা ফাইন্ড আউট করতে বলেছে, ওকে। আচ্ছা, এইখানটাতে কিন্তু আমরা ইউনিটটা লিখিনি, এটার ইউনিটটা হবে রেডিয়ান, একক ω2 রেডিয়ান পার সেকেন্ড, ওকে। আচ্ছা, তাহলে এখানে কি এই চারটা দিয়ে কি সমীকরণ পাই? কৌণিক ত্বরণ আছে মানে থিটা ইজিক্যাল টু ইউটি, মানে ω1t প্লাস হাফ অফ আলফা টি এর স্কোয়ার, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার। এবারে আমরা অল্টার করছি, থিটা ইজিক্যাল টু ω1 × t প্লাস হাফ এফটি স্কোয়ার, ওকে। দ্যাট ইজ ইজিক্যাল টু ওমেগা পাই × t 4 প্লাস হাফ অফ ইন্টু 3π ইন্টু টি এর স্কোয়ার মানে 16, দেখো 4 4 16, ওকে। তাহলে 4π প্লাস 8 কাটছে, 8 2 8 3 24, দেখো 2 আসছে 16, 8 3 24, দ্যাট ইজ 28 পাই। এটা কি হবে? অনলি ইউনিটটা হবে রেডিয়ান, 28 পাই রেডিয়ান। বলো প্রবলেমটা একদম ক্লিয়ার, কোনো জায়গায় কোনো কনফিউশন নেই, ঠিক আছে তো? পুরো ক্লিয়ার এই পার্টটা, এটা সেকেন্ড পার্ট। পজ করে এটা ট্রাই করে এটা দেখে নাও, এটা ফার্স্ট পার্ট হচ্ছে, পুরো প্রবলেমটা ক্লিয়ার। আসছি পরের কনসেপ্টে। সমদ্রুতিতে বৃত্তাকার পথে চলমান একটি বস্তু
তার ক্ষেত্রে ত্বরণ সৃষ্টি হচ্ছে কিনা দেখব, এবং যদি ত্বরণ সৃষ্টি হয় সেক্ষেত্রে ত্বরণের রাশিমালা, যেহেতু ত্বরণ সৃষ্টি হচ্ছে আমি দেখব, তাহলে তার রাশিমালা নির্ণয় করব। চলো আগে দেখে নিই যে একটা বস্তু সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরলে তার ক্ষেত্রে ত্বরণ সৃষ্টি হচ্ছে কিনা, এই কনসেপ্টটা আগে দেখে নিই। ধরো একটা বস্তু আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি সমদ্রুতিতে ঘুরছে, এর বস্তুটার ভর হচ্ছে এম। ওকে, আচ্ছা, তাহলে এই বস্তুটা সমদ্রুতিতে ঘুরছে মানে প্রতি মুহূর্তে তার বেগের অর্থাৎ অতিক্রান্ত দূরত্বের মান সমান, অর্থাৎ প্রতি মুহূর্তে তার বেগের অভিমুখ কোন দিকে, সে বিন্দুতে স্পর্শক বরাবর। মান কত? ভি। ভি, ওকে। তাহলে সমদ্রুতিতে ঘুরছে মানে প্রতি মুহূর্তে তার বেগের মান হচ্ছে গিয়ে ভি, কিন্তু যেহেতু সে বৃত্তীয় পথে ঘুরছে, বৃত্তীয় পথে ঘুরছে, তাই প্রতি মুহূর্তে বেগের অভিমুখটা হবে সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। তাহলে বেগের অভিমুখ পরিবর্তন হচ্ছে। বেগ স্কেলার না ভেক্টর রাশি ছিল? ভেক্টর রাশি। তাহলে বেগের মান স্থির থাকলেও অভিমুখটা যেহেতু পরিবর্তন হচ্ছে, তাহলে বস্তুতে কি আছে? ত্বরণ আছে। তাহলে ভি সমদ্রুতিতে আর ব্যাসার্ধের বৃত্তপথে, আর ব্যাসার্ধের বৃত্তপথে এম ভরের কণা ঘূর্ণায়মান যে কোনো অবস্থানে বেগের অভিমুখ কোন দিকে হবে? বেগের অভিমুখ হবে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। ওকে, তাহলে বেগের অভিমুখের পরিবর্তন ঘটছে। ক্লিয়ার? আচ্ছা, সুতরাং বস্তুতে ত্বরণ আছে, ত্বরণ আছে। ওকে, তাহলে বস্তুতে ত্বরণ আছে। আমরা দু ধরনের ত্বরণের কথা আগের ক্লাসে আলোচনা করেছি। একটাকে বলেছিলাম অরীয় ত্বরণ, একটাকে বলেছিলাম ট্রান্সভার্স অর্থাৎ ট্যানজেন্সিয়াল ত্বরণ। স্পর্শকীয় ত্বরণ, অরীয় ত্বরণ। এক্ষেত্রে যেহেতু বেগের মানটা একই আছে এবং তার কেবলমাত্র অভিমুখ পরিবর্তন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি ত্বরণ সৃষ্টি হবে? এটি অরীয় ত্বরণ। তার অভিমুখ কোন দিকে? ব্যাসার্ধ বরাবর অন্তর্মুখী হবে, চলো, এই ত্বরণটার, এটা অরীয় ত্বরণ। এই ত্বরণটা যেহেতু সমদ্রুতিতে আছে, মানটা একই আছে, অভিমুখটা পরিবর্তন হচ্ছে, তাহলে স্পর্শকীয় ত্বরণ নেই, কারণ স্পর্শক বরাবর বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু পরিবর্তন হচ্ছে অভিমুখের। তাহলে সেক্ষেত্রে অরীয় ত্বরণ থাকবে, রেডিয়াল অ্যাক্সেলারেশন থাকবে। ওকে, তো সেই ত্বরণের মান নির্ণয় করব। ঠিক আছে, ধরো কোনো বস্তুটার প্রাথমিক অবস্থান এই, আমি ধরে নিচ্ছি কোনো মুহূর্তে কণা এতে আছে। ওকে, টি সময় পর থিটা কৌণিক সরণ ঘটিয়ে বিতে পৌঁছলো। ওকে, বিতে পৌঁছলো। ক্লিয়ার? তাহলে আমি ধরে নিচ্ছি বিটা এই বিন্দুতে। ওকে, চলো, তাহলে এই বিন্দুতে বেগের অভিমুখ, এই বিন্দুতে স্পর্শক বরাবর। আচ্ছা, তাহলে বিতে পৌঁছেছে। কত কৌণিক সরণ ঘটিয়ে? থিটা। কত সময়ে? টি সময়।
আচ্ছা চলো তাহলে প্রথমে বলো এতে যখন ছিল তখন তার বেগ কোন দিকে ছিল, এ আমি ধরে নিচ্ছি এটা ব্যাসার্ধ, কেন্দ্রটা ও, এ সি, এখন বি ডি। আচ্ছা তাহলে এসি বরাবর বেগ কত ছিল, এসি বরাবর বেগ কত ছিল ভি। ওকে, এও বরাবর বেগ কত ছিল, এ বরাবর বেগের উপাংশ কত ছিল, এ বরাবর বেগ, এইটা স্পর্শক তার মানে এ বরাবর বেগ ছিল 0। ওকে আচ্ছা বিতে যখন পৌঁছলো, চলো বিতে বেগের অভিমুখ কোন দিকে, বিডি, তাহলে বিডি বরাবর বেগ ভি। আচ্ছা এই বেগটাকে দুটো উপাংশে ভাগ করছি, এদিকে একটা উপাংশ এদিকে একটা উপাংশ, একটা এসির সমান্তরাল, এসির সমান্তরাল বিই আর হচ্ছে গিয়ে বিজি। ওকে আচ্ছা তাহলে বেগটাকে বি বিন্দুতে যে বেগ যেটা ছিল বিডি বরাবর, এই বিডি বরাবর এই বেগকে দুটো উপাংশে ভাগ করছি, একটা এসির সমান্তরাল বিই বরাবর, আরেকটা হচ্ছে গিয়ে এওর সমান্তরাল বিজি বরাবর। ওকে এখন বলো তাহলে এইটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, সমান্তরাল থিটা, তাহলে এইটা থিটা হলে এইটা মিলে 90, বি কোনটা অর্থাৎ ডিবিও এইটা যেহেতু বি বিন্দুতে স্পর্শক তাহলে পুরো কোনটা 90, আবার এইটা 90, তাহলে এইটা হবে 90 মাইনাস থিটা, এইটা হবে থিটা, তাহলে এটা হচ্ছে গিয়ে থিটা। তাহলে বিই বরাবর বেগ, বিই বরাবর বেগ কত, ভি কস অফ থিটা, আর বিজি বরাবর বেগ ভি সাইন থিটা। বলো এতটা প্রশ্ন ক্লিয়ার হয়েছে, ভি সাইন থিটা। আচ্ছা তাহলে এ বিন্দুতে এসি বরাবর বেগ ছিল ভি, ওরই সমান্তরালে বিই বরাবর বেগ দাঁড়িয়েছে বিই বরাবর ভি কস থিটা। ওকে আচ্ছা ক্ষুদ্র খুব কম কৌণিক সরণ ঘটলে, আমরা এটা রিডিউম করে নিচ্ছি, ঘটলে কস থিটা, থিটাটা খুব কম, তাহলে কস থিটা ইকাল টু 1 নিয়ার ইকাল টু সাইন থিটা ইজ ইকাল টু থিটা। ওকে তাহলে এই মানটাতে যদি খুব কম কৌণিক সরণ হয় কস থিটা ইজ ইকাল টু 1 আর সাইন থিটা ইজ ইকাল, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি ভি, আর এটাকে কি লিখতে পারি ভি অফ থিটা। ক্লিয়ার? আচ্ছা এবারে বলো প্রথমে এ বিন্দুতে কোনো একটি সময় অবস্থান আমি ধরেছিলাম, সেখান থেকে বিতে পৌঁছলো, এ বিন্দুতে বেগের অভিমুখ ছিল এসি বরাবর, তাহলে এখন বিতে যখন পৌঁছলো ওই অভিমুখে বেগ কত, ওই অভিমুখে বেগ মানে বিই বরাবর বেগ কত ভি, আর যখন বি বিন্দুতে পৌঁছেছে তখন বিজি বরাবর বেগ কত হচ্ছে ভি থিটা। প্রথমে এও বরাবর বেগ কত ছিল, মানে এই বিজি এবং এও সমান্তরাল মানে কেন্দ্রাভিমুখী, প্রথমে এও বরাবর বেগ কত ছিল 0, এখন ওই অভিমুখী বেগ কত ভি থিটা। ক্লিয়ার? তাহলে এই অভিমুখে বেগের কোনো পরিবর্তন হয়নি, এটা থিটা ভি ছিল এখন ভি। ওকে তাহলে দেখো কি পাচ্ছি আমরা, যে প্রথমের যে অবস্থান এসি বরাবর বেগের কোনো পরিবর্তন নেই, শুধু পরিবর্তন হচ্ছে কোন বরাবর, বেগের পরিবর্তন হচ্ছে কেন্দ্রাভিমুখী, অর্থাৎ এ ও বরাবর, বা এই কথাটা বলি কেন্দ্র অভিমুখে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন কি হবে, প্রথমে বেগ কত ছিল এই বরাবর 0 ছিল, দেখো এখন বেগের পরিবর্তন দ্যাট ইজ বিজি সমান্তরালেও এখন হচ্ছে কি ভি থিটা, তাহলে ভি থিটা অন্তিম বেগ ছিল আগে 0, বেগের পরিবর্তন হচ্ছে ভি থিটা মাইনাস 0 সমান কত, সমান ভি থিটা। ওকে আচ্ছা এবারে বলো এই পরিবর্তনটা কত সময় হয়েছে, টি সময় আমি ধরেছি, টি সময়ে সে এ থেকে বিতে গেছে, তাহলে বেগের পরিবর্তন মানে কি সৃষ্টি হচ্ছে, ত্বরণ, তাহলে ত্বরণ এটা কোন অভিমুখে, কেন্দ্র, এটাকে কেন্দ্রাভিমুখী বলে দিই, একদম কেন্দ্রের অভিমুখে, এটা ছিল কেন্দ্রের অভিমুখে, বেগের
পরিবর্তন, কারণ ত্বরণ হচ্ছে গিয়ে কেন্দ্রাভিমুখী ত্বরণ, দ্যাট ইজ ইজিক্যাল টু ভি থিটা বাই টি, দ্যাট ইজ ভি থিটা বাই টিটাকে আমরা কি বলি, ওমেগা। কৌণিক বেগ, কৌণিক সরণ বাই কৌণিক সময় সমান কৌণিক বেগ। আচ্ছা, আবার আমরা ভি মানে জানি আর ওমেগা, ছিল ওমেগা সমান লিখতে পারি ওমেগা স্কোয়ার আর, বা এটাকে আমরা ভিটাকে ওমেগাটাকে যদি অল্টার করে দিই তাহলে সমীকরণটা বেরোচ্ছে ভি বাই আর সমান ভি স্কোয়ার বাই আর। এই কেন্দ্রাভিমুখী ত্বরণ পরিবর্তন হচ্ছে কোন দিকে, বেগের কেন্দ্রের অভিমুখে। তাহলে কেন্দ্রাভিমুখী ত্বরণ এটাকে আমরা বলি, এটাকে আরেকটা ভাবে বলি, কেন্দ্রাভিমুখী ত্বরণটাকে আমরা বলবো অভিকেন্দ্র ত্বরণ। কি বলছি, অতএব বেরোলো অভিকেন্দ্র, অভিকেন্দ্র মানে কি, কেন্দ্রের অভিমুখে, অভিকেন্দ্র মানে কেন্দ্রের অভিমুখে ত্বরণ, অভিকেন্দ্র ত্বরণ সমান কি, অভিকেন্দ্র ত্বরণ সমান হচ্ছে কি এ আর বলছি রেডিয়াল, কত বেরোলো আমরা বের করেছি এটা ভি স্কোয়ার বাই আর, বা বেরোলো এইভাবেও লেখা যেতে পারে ওমেগা দিয়ে লিখলে ওমেগা স্কোয়ার আর। এটা কিন্তু আমরা আগের ক্লাসে শুধু ধরে নিয়েছিলাম, আজকে রেডিয়াল অ্যাক্সেলারেশন অর্থাৎ অরীয় ত্বরণটাকে ক্যালকুলেট করে দেখালাম। কি হলো তাহলে পুরো কনক্লুশন কি বললে, তুমি কনসেপ্টটা কি মাথায় রাখবে, একটা বস্তু বা কণা যদি সমদ্রুতিতে বৃত্তীয় পথে ঘোরে তাহলে তার বেগের অভিমুখ অর্থাৎ বেগের অভিমুখে কোনো ত্বরণ সৃষ্টি হয় না, কিন্তু কেন্দ্রাভিমুখে তার বেগের পরিবর্তন ঘটে, অর্থাৎ একটি কেন্দ্রাভিমুখে ত্বরণ সৃষ্টি হয়। কেন্দ্রাভিমুখী ত্বরণটাকে আমরা বলি অভিকেন্দ্র ত্বরণ বা রেডিয়াল অ্যাক্সেলারেশন বলেছিলাম। তাই মানটা দাঁড়াচ্ছে ভি স্কোয়ার বাই আর ইজিক্যাল টু আবার দাঁড়াচ্ছে ওমেগা স্কোয়ার আর। ওকে, তাহলে ত্বরণ কখন সৃষ্টি হয়, ত্বরণ কখন সৃষ্টি হয়, যদি বস্তুতে বল হয়, বলের অভিমুখে ত্বরণ সৃষ্টি হয়, তাহলে এই কেন্দ্রাভিমুখী ত্বরণ মানে অভিকেন্দ্র ত্বরণ সৃষ্টি হচ্ছে, মানে অভিকেন্দ্র একটি বল আছে। ওকে, তাহলে অভিকেন্দ্র বল কি হবে না, বলের রাশিমালা আমরা জানি স্যার ভর গুণিতক ত্বরণ। ভর কত ধরেছিলাম বস্তুটার, এম, ত্বরণ কত এ আর, তাহলে এম অফ ভি স্কোয়ার বাই আর, বা যদি তুমি ওমেগা দিয়ে বলো এম ওমেগা স্কোয়ার আর, তাহলে অভিকেন্দ্র ত্বরণ এবং অভিকেন্দ্র বলের রাশিমালা আমরা পেলাম। ক্লিয়ার? তাহলে অভিকেন্দ্র ত্বরণ কি হলো, অভিকেন্দ্র ত্বরণ অভিমুখ কোন দিকে, অভিকেন্দ্র, অভিমুখী কেন্দ্রের দিকে অভিকেন্দ্র। ক্লিয়ার? তাহলে একটা বস্তুর অভিকেন্দ্র ত্বরণ মানে কোন অভিমুখে, এটা দ্বিতীয় পথে সমদ্রুতিতে ঘুরলে কেন্দ্রের অভিমুখে সবসময় একটি ত্বরণ ক্রিয়াশীল থাকে, সেটাকে আমরা কি ত্বরণ বলছি, অভিকেন্দ্র ত্বরণ। অভিকেন্দ্র নামটা শুনে বোঝা গেছে। অভিকেন্দ্র বল যেহেতু ত্বরণ সৃষ্টি হচ্ছে কেন্দ্রাভিমুখী, তাহলে সবসময় বস্তুটার উপরে কেন্দ্রের অভিমুখে একটা বল কাজ করবে, যাকে বলা হচ্ছে গিয়ে ফোর্স। অর্থাৎ অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বল রাশিমালাটা কি বেরোচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ যে সমদ্রুতিতে ঘুরছে তার স্কোয়ার ইন্টু এম বাই আর, বৃত্তপথের ব্যাসার্ধ আর, বা এম ওমেগা স্কোয়ার আর, এম ভি স্কোয়ার বাই আর বা এম ওমেগা স্কোয়ার আর। ওকে, তাহলে অভিকেন্দ্র ত্বরণ আমরা থিওরিটিক্যালি এমনি প্রশ্নে থাকে ওকে 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 থাকে, অভিকেন্দ্র ত্বরণ এবং অভিকেন্দ্র বলের রাশিমালা নির্ণয় করো। আমরা অভিকেন্দ্র ত্বরণ বা অভিকেন্দ্র বলের রাশিমালা নির্ণয় করতে শিখলাম। ওকে, এটাকে খাতায় টুকে নাও। চলো, তো আমরা অভিকেন্দ্র বল সম্পর্কে জেনেছি। এক্ষেত্রে আরও দুটো বলের ধারণা আমরা শিখব। একটাকে বলছি অপকেন্দ্র প্রতিক্রিয়া, আরেকটাকে বলছি অপকেন্দ্র বল। খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব বেশি প্রবলেম এই জায়গাটা থাকে, কনসেপ্টটা একদম ক্লিয়ার করে নেবে। কথাগুলো একটু মন দিয়ে শোনো, আশা করি হবে। আচ্ছা, অভিকেন্দ্র বল প্রথমত বলো, একটা বস্তু যখন সমদ্রুতিতে বৃত্তীয় পথে ঘুরছে বা অসমদ্রুতিতে ঘুরলেও অভিকেন্দ্র বল থাকবে। ঠিক আছে, অভিকেন্দ্র বল থাকবে। কোন বরাবর? অভিকেন্দ্র কেন্দ্র বরাবর। কার উপরে কাজ করছে? ঘূর্ণীয়মান বস্তুর উপরে। ঘূর্ণীয়মান বস্তুর উপরে একটি বল কাজ করছে, সেই বলটাকে আমরা বলছি অভিকেন্দ্র বল, সেন্ট্রিপিটাল ফোর্স। ওকে, আচ্ছা, তাহলে এই বলটা কার উপরে কাজ করছে? অভিকেন্দ্র বলটা ঘূর্ণায়মান বস্তুর ওপর। যে বস্তুটা
ঘুরছে তার ওপরে। আচ্ছা, নিউটন কি বলেছিলেন থার্ড লতে? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে। তাহলে এই যে অভিকেন্দ্র বলটা কার উপরে প্রযুক্ত হচ্ছে? ঘূর্ণায়মান বস্তুর উপরে। কে দিচ্ছে? এই বিন্দুতে থাকা, এটা কি ঘূর্ণায়মান বিন্দু, ঘূর্ণাক্ষ। কে দিচ্ছে? কার উপরে প্রযুক্ত হচ্ছে? ঘূর্ণায়মান বস্তুর ওপর প্রযুক্ত হচ্ছে। কে দিচ্ছে? ঘূর্ণাক্ষ। ওকে, কে প্রযুক্ত করছে? কে প্রয়োগ করছে? কে প্রয়োগ করছে? ক্লিয়ার? তাহলে কে প্রয়োগ করছে? আমি আগুলে করে সুতোয় একটা ঢিল বেঁধে ঘোরাচ্ছি, ওই ঢিলটা কার সাপেক্ষে ঘুরছে? ঢিলটা ঘুরছে আগুলের চারিদিকে। ওকে, তাহলে এই আগুলটা কি? ঘূর্ণাক্ষ। এই আগুলটা কি? ঘূর্ণাক্ষ। কে ঘুরছে? ঢিল ঘুরছে। তাহলে ঢিলটা আগুলের চারপাশে ঘুরছে, ঘূর্ণাক্ষ দিচ্ছে কি? অভিকেন্দ্র বল। কার ওপরে? ঢিলটার ওপরে। তাহলে কে দিচ্ছে অভিকেন্দ্র বল? ঘূর্ণাক্ষ। কার ওপরে দিচ্ছে? ঘূর্ণায়মান বস্তুর ওপরে। ওকে, এটা আচ্ছা। তাহলে এরই একটি প্রতিক্রিয়া বল থাকবে নিউটনের থার্ড ল হিসাবে। তাহলে প্রতিক্রিয়া বলটা কে দেবে? ঘূর্ণাক্ষর ওপরে পড়বে। কে দেবে? বস্তু দেবে। আচ্ছা, সেই প্রতিক্রিয়াটাকে আমরা বলছি অপকেন্দ্র প্রতিক্রিয়া। এক্ষেত্রে কার উপরে বল প্রয়োগ করেছিল? অভিকেন্দ্র বল মানে ঘূর্ণায়মান বস্তুর উপরে। কে দিচ্ছিল? ঘূর্ণাক্ষ দিচ্ছিল। তাহলে উল্টে প্রতিক্রিয়া বল কে দেবে? ক্রিয়া প্রতিক্রিয়া কে হবে? না, দুটো ভিন্ন বস্তুতে প্রযুক্ত হবে। কে? যদি ঘূর্ণায়মান বস্তুর উপরে ঘূর্ণাক্ষ দেয়, তাহলে প্রতিক্রিয়া বল কে দেবে? বস্তু দেবে। কে? কোন বস্তু? ঘূর্ণায়মান বস্তু। ঘূর্ণায়মান বস্তু প্রয়োগ করবে। ওকে, প্রয়োগ কে করছে? ঘূর্ণায়মান বস্তু। আচ্ছা, কার উপরে? ঘূর্ণাক্ষের উপরে। ঘূর্ণাক্ষের ওপর। মান কি হবে? সমান। অভিকেন্দ্র বলের যে মান বেরিয়েছিল mv²/r, তার সমান। নিউটনের থার্ড ল কি বলেছে? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে। এক্ষেত্রে অভিকেন্দ্র বলের ধারণাতে আমরা পেয়েছি ঘূর্ণায়মান বস্তুর ওপরে ঘূর্ণাক্ষ একটি বল দিচ্ছে, কেন্দ্রের অভিমুখে ঘূর্ণাক্ষ দিচ্ছে। তাহলে প্রতিক্রিয়া বল কে দেবে? বস্তু দেবে। ঘূর্ণায়মান বস্তু কার ওপরে দেবে? ঘূর্ণাক্ষের ওপরে। অভিমুখ কোন দিকে হবে? এক্ষেত্রে এই ঘূর্ণাক্ষের ওপরে বস্তু দিচ্ছে, তাহলে অভিমুখটা হবে এদিকে। দুটো ভিন্ন বস্তুতে প্রযুক্ত হচ্ছে। ওকে, অভিমুখটা আলাদা হচ্ছে, দুটো বিপরীত ক্রিয়া প্রতিক্রিয়া। আচ্ছা, ওকে। যখন ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে এই অপকেন্দ্র বল, তাহলে কি এটা যদি ক্রিয়া হয়, অপকেন্দ্র প্রতিক্রিয়াটাকে আমরা কি বলছি? প্রতিক্রিয়া। তাহলে এটা ক্রিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে, তাই অপকেন্দ্র প্রতিক্রিয়াটাকে আমরা বলছি বাস্তব বল। বাস্তব বল কাকে বলবে? বাস্তব বল কাকে বলছে? ঠিক আছে, তো বাস্তব বল ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে সৃষ্টি হয়, সমান হলো ক্লিয়ার অপকেন্দ্র প্রতিক্রিয়া। যেহেতু কেন্দ্রের বিপরীতে, তাই বলছি অপকেন্দ্র প্রতিক্রিয়া। এটা কেন্দ্রের অভিমুখে ছিল, তাই অভিকেন্দ্র বল ছিল। কেন্দ্রের বিপরীতে ছিল, কেন্দ্র থেকে বিপরীতে, তাই এটাকে বলছি অপকেন্দ্র। এবং ক্রিয়ার প্রতিক্রিয়া, তাই এটাকে বলছি অপকেন্দ্র প্রতিক্রিয়া। ক্লিয়ার হলো? আচ্ছা, কনসেপ্টটা ক্লিয়ার হলো। মানটা হচ্ছে গিয়ে সেম mv²/r। এবারে আসছি অপকেন্দ্র বল। এটা বুঝবি, অপকেন্দ্র প্রতিক্রিয়া ক্লিয়ার, এটা কিন্তু বাস্তব বল, কারণ ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে সৃষ্ট। এবারে বলি, এই একটা বৃত্তপথে একটা বস্তু ঘুরছে, একটা কণা ঘুরছে, এই কণাটা ঘুরছে। এবারে বলো, এই কণাটার ওপরে তুমি চড়ে গেলে, মানে ধরো একটা বাস বৃত্তপথে ঘুরছে, ওকে, বৃত্তীয় ঘুরছে, ওইটা সমবেগ না ত্বরণ আছে? বৃত্তীয় পথে ঘূর্ণমান বস্তুর ত্বরণশীল না সমবেগে চলমান? ত্বরণশীল, অর্থাৎ ত্বরণ আছে। যেহেতু মান একই থাকলে অভিমুখটা পরিবর্তন হচ্ছে, তাহলে ত্বরণ আছে। তুমি একজন ব্যক্তি যদি এর ওপরে থাকো, তাহলে তুমি ওই নির্দেশতন্ত্রটা কি ধরনের নির্দেশতন্ত্র বলবে? আমি যদি এর ওপরে থাকি, এই বস্তুটার উপরে চড়ে থাকি, তাহলে
ওই যে নির্দেশতন্ত্রে আমি আছি তাহলে ওই নির্দেশতন্ত্রটা কি? ত্বরণশীল। মানে কি নির্দেশতন্ত্র? অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। ওকে, যেহেতু নির্দেশতন্ত্র। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে বৃত্তপথে ঘূর্ণমান একটি বস্তুর যেহেতু ত্বরণশীল, সেইখানে যদি কেউ বসে থাকে, আমি যদি থাকি, তাহলে আমি কোন নির্দেশতন্ত্রে আছি? অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে। তাহলে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে যখন কোনো ব্যক্তি থাকে তখন সে একটি বল অনুভব করে, যে বলটাকে সিউডো ফোর্স বা অলিক বল বলে। সে কেবলমাত্র অজড়ত্বীয় নির্দেশতন্ত্রেই ওই বলের সৃষ্টি হয়, অর্থাৎ একটি ত্বরণশীল নির্দেশতন্ত্রে একটি বলের উদ্ভব হয়, যে বলটাকে বলছি আমরা অলিক বল। ওই নির্দেশতন্ত্র ছাড়া ওই বলের কোনো অস্তিত্ব নেই। তাহলে ওই বস্তুটা, এইটা নির্দেশতন্ত্র, এই নির্দেশতন্ত্রে কোনো ব্যক্তি থাকলে সে একটি বল অনুভব করবে, সেই বলটাকে আমরা বলছি অলিক বল। প্রশ্ন হলো অলিক বলের মান কত হবে এবং তার অভিমুখ কী হবে? আমরা অলিক বলের একটি ভিডিও করা আছে আমাদের। অলিক বলের ধারণা থেকে আমরা যা যা ধারণা পাই, অলিক বলের কীভাবে ক্যালকুলেশন হয়েছিল, কিভাবে অলিক বল এসেছিল, অলিক বলের কনসেপ্টটাকে কিভাবে তার বল ক্যালকুলেট করা হয়েছিল, সেটা করা হয়েছিল। সেখানে একটি কথা বলা হয়েছিল, আলটিমেট যে কথাটা বলা হয়েছিল যে অলিক বলের মান ক্যালকুলেট করা হয় কি, যার ওপরে প্রযুক্ত হচ্ছে, ধরো এর ওপরে অলিক বল প্রযুক্ত হচ্ছে, তারপর গুণিতক নির্দেশতন্ত্রের ত্বরণ। ওকে, তাহলে তার উপরে প্রযুক্ত বল কত, তার ভর কত, এম ধরেছি, তার ত্বরণ কত, নির্দেশতন্ত্রের ত্বরণ, মানে এই যে ঘুরছে তার ত্বরণ এ। অলিক বলের মানটা কত বেরোচ্ছিল, যার উপরে অলিক বল প্রযুক্ত হবে, অর্থাৎ যে নির্দেশতন্ত্রে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে ঘুরছে তার উপরে প্রযুক্ত অলিক বলের মান হয় তার ভর গুণিতক নির্দেশতন্ত্রের ত্বরণ, মানে এই বৃত্তপথে ঘূর্ণমান অবস্থায় তার যে ত্বরণ, তাহলে এম এ। এবারে এই এটার মান কত বেরিয়েছিল, v²/r। ওকে, এবং অভিমুখটা কি হয়, এটা ছিল মান, অভিমুখটা কি হবে, অভিমুখটা কি হবে, নির্দেশতন্ত্রের ত্বরণের বিপরীত, নির্দেশতন্ত্রের ত্বরণের বিপরীত। নির্দেশতন্ত্রের ত্বরণ কোন দিকে ছিল, অভিকেন্দ্র ত্বরণ কোন এদিকে ছিল, ও ত্বরণ, তাহলে তার বিপরীত অলিক বলের অভিমুখ কোন দিকে হবে, এদিকে। ওকে, সেই বলটাকে আমরা বলছি অপকেন্দ্র বল। তাহলে এর ত্বরণ কোন দিকে হচ্ছে, অপকেন্দ্র বলের অভিমুখ কোন দিকে হচ্ছে, বাইরের দিকে। কার নির্দেশতন্ত্রের ত্বরণ ছিল ভেতরের দিকে, এটা হবে বাইরের দিকে। ওকে, আচ্ছা, তাহলে অপকেন্দ্র বল বাস্তব বল নয়। বাস্তব বল মানে নিউটনের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে বলের সৃষ্টি হবে তাকে আমি বলি বাস্তব বল। আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে যে বলের সৃষ্টি হয় তাকে আমি বলছি অলিক বল। এটা কিন্তু ঘূর্ণায়মান নির্দেশতন্ত্র বা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বা ত্বরণশীল নির্দেশতন্ত্রে এই বলের সৃষ্টি হয়, না হলে এই বলের কোনো অস্তিত্ব নেই। তাই অপকেন্দ্র বলটা কি বল, অলিক বল। ওকে, আচ্ছা, তাহলে কি হলো, এই বলের অভিমুখ কোন দিকে হলো, বৃত্তীয়পথে ঘূর্ণমান বস্তুর বাইরের দিকে, বস্তুর ওপর বাইরের দিকে ক্রিয়াশীল হয়েছে। ক্লিয়ার হলো? তিনটে বল, অভিকেন্দ্র বল, অপকেন্দ্র প্রতিক্রিয়া, অপকেন্দ্র বল। ক্লিয়ার? এই তিনটে বলের ক্ষেত্রে যদি আমাকে পার্থক্য চাওয়া হয় কি বলবে, অভিকেন্দ্র বল কার উপরে প্রযুক্ত হয়, ঘূর্ণায়মান বস্তুর উপরে। কে দেয়, ঘূর্ণাক্ষ দেয়। এটি একটি বাস্তব বল, এটি একটি বাস্তব বল। ওকে, ঘূর্ণাক্ষ দেয়। অভিমুখ কোন দিকে থাকে, ঘূর্ণায়মান বস্তুর উপরে কেন্দ্রাভিমুখী, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী। অভিমুখ কোন দিকে বললাম, কি লিখবে, ব্যাসার্ধ বরাবর কেন্দ্র অভিমুখী, কেন্দ্র অভিমুখী। ওকে, আচ্ছা, এবারে বলি অপকেন্দ্র প্রতিক্রিয়া কার উপরে প্রযুক্ত হয়, ঘূর্ণাক্ষের উপরে। কে দেয়, ঘূর্ণায়মান বস্তু দেয়। অভিমুখ কোন দিকে হয়, কেন্দ্র থেকে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে।
কেন্দ্র থেকে ব্যাসার্ধ বরাবর বহির্মুখী। ওকে, আচ্ছা, কার উপরে প্রযুক্ত? ক্লিয়ার। মান কত? mv²/r, যেহেতু ক্রিয়া প্রতিক্রিয়া তাই। এটা কি বল? বাস্তব বল। এবার আসছি অপকেন্দ্র বল। অপকেন্দ্র বল কি বল? অলিক বল। প্রথম কনসেপ্ট কার উপরে প্রযুক্ত হয়? ঘূর্ণায়মান বস্তুর উপরে। কোন দিকে প্রযুক্ত হয়? পরিধি থেকে বাইরের দিকে, ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে, পরিধি থেকে বাইরের দিকে। ওকে, আচ্ছা, এই বলের অস্তিত্ব কেবলমাত্র ঘূর্ণায়মান নির্দেশতন্ত্রে, অর্থাৎ যদি এইখানে তুমি থাকো তবেই কেবলমাত্র ওই বলের অনুভব তুমি করবে, যে বাইরে থাকবে সে অনুভব করবে না। যেমন ধরো একটা বাস সরলরৈখিক পথে এরকম চলছিল, এরকম হঠাৎ বাসটা টার্ন নিল, তাহলে কি গতি সৃষ্টি হলো? বৃত্তীয় গতি। বাসের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকজন, আমি যদি দাঁড়িয়ে থাকি কোন দিকে বল অনুভব করব? ব্যাসার্ধ বরাবর যখন বাসটা এরকম টার্ন নিচ্ছে বাইরের দিকে, জানলার ভূমিকে যেদিকে টার্ন নিচ্ছে তার ব্যাসার্ধ থেকে বাইরের দিকে অনুভব করি, এরকম ঠেলা একটা অনুভব করি। দ্যাট ইজ অপকেন্দ্র বল। যে বাইরে দাঁড়িয়ে আছে বাসটাকে ঘুরতে দেখছে সে কিন্তু ওই বলের অস্তিত্ব অনুভব করবে না। তাহলে কি হলো? ঘূর্ণায়মান নির্দেশতন্ত্রে থাকা ব্যক্তি কেবলমাত্র ওই বল অনুভব করবে, অন্য কেউ ওই বল অনুভব করবে না। যে ওই নির্দেশতন্ত্রে নেই সে অনুভব করবে না। ক্লিয়ার হলো বিষয়টা? ওকে, এই তিনটে বলের পার্থক্য আমাদেরকে করতে হয়। তিনটে বলের মান কিন্তু সমান। অভিমুখটা আশা করি প্রত্যেকের ক্ষেত্রে ক্লিয়ার হয়েছে। এই তিনটে বল আমাদের ধারণার মধ্যে রাখতে হবে। আচ্ছা, এ পর্যন্ত আজকে হলো। আমি বলে নিই, ক্লাসের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস ডেসক্রিপশানের নিচে ক্লাস ওয়াইজ দেওয়া আছে, তার লিঙ্ক আমরা সেই ডেসক্রিপশান থেকে দেখলে পাবো প্রত্যেকটা ক্লাস, কোন কোন ক্লাস, কত নম্বর ক্লাস, তার লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলে আমরা ওই ক্লাসটাতে যেতে পারবো এবং এক একটা চ্যাপ্টার পুরোটা কমপ্লিট হচ্ছে, প্রবলেম, থিওরি সব আশা করি সেগুলো দেখা যাবে। ওকে, থ্যাংক ইউ।